গুড ইভিনিং সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে ষষ্ঠ পাঠের অন্তর্গত 24 নম্বর অধ্যায় যে আমরা পড়বো আজকে, তার আগে একটু গল্প করে নেওয়া যায়। আচ্ছা, তোমাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে তো নিশ্চয়ই, মানে তোমাদের সব থেকে কাছের বন্ধুকে তোমরা সবাই সবার বেস্ট ফ্রেন্ডের নাম বলো দেখি। তো দেখছি যে ভিন্ন ধর্মের মানুষদের ভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তাই না? যেমন আহ হিন্দু ধর্মে বিলং করছি আমরা, কিন্তু আমাদের মুসলিম ধর্মের সঙ্গে আহ মানুষদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, বা কেউ আমরা মুসলিম ধর্মে বিলং করছি এবং আমাদের হিন্দু ধর্মের মানুষদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, তাই না? তো দেখছি যে আহ আমাদের মানবতাটাই আসল হয়ে দাঁড়িয়েছে, বা এই জাত ধর্ম এগুলোকে আহ, উপেক্ষা করে আমরা আহ, মানুষের সাথে আমরা বন্ধুত্ব করছি, তাই না? কিন্তু আমাদের কি হয়, স্কুলে বা কলেজে যাদের সঙ্গে আমাদের বন্ডিং ভালো হয়, মেন্টালিটি ম্যাচ করে, তো সেই সব যাদের সঙ্গে থেকে আমরা শান্তি পাই, আনন্দে থাকি, সেই সব মানুষগুলোই তো আমাদের বন্ধু হয়ে ওঠে, তাই না? তো এতে আমরা কি করি যে সে কোন ধর্মের মানুষ, অপরপক্ষের যে বন্ধু হবে আমার, সে কোন ধর্মের মানুষ সেটা আমরা যাচাই করি না, বা সেটাকে আমরা উপেক্ষা করে সেই মানুষটার সাথে আমরা বন্ধুত্ব করি, তাই না? তো আজকে এইরকম একটা দুই বেস্ট ফ্রেন্ড, মানে দুই বন্ধুর গল্প নিয়ে এখানে, শুধু দুই বন্ধু বলে নয়, দুই ভিন্ন ধর্মী দুই বন্ধুর গল্প নিয়ে এখানে আমি হাজির হয়েছি, যেটা এখন আমরা পড়বো। গল্পটি হলো লেখক পান্নালাল প্যাটেলের রচিত, আর বরফকুসুম দত্তগুপ্তর আহ, অনূদিত অদল বদল। অর্থাৎ আমাদের আলোচ্য গল্পটি হলো অদল বদল। হুম, তো চলো দেখে নেওয়া যাক কি রয়েছে এর মধ্যে। লেখক পান্নালাল প্যাটেলের এই অদল বদল লেখাটি প্রথমে তিনি গুজরাটি ভাষায় লিখেছিলেন, এবং সেখান থেকে ইংরেজি ভাষায় দ্য এক্সচেঞ্জ নামে এস সুন্দর যিনি এটি অনুবাদ করেছিলেন, এবং এই অনুবাদটি ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত হয়ে স্টোরিজ ফর কিডস নামক সংকলনে সংকলিত হয়েছে, এবং সেইখান থেকে গল্পটি নিয়ে বাংলায় অনুবাদ করেছেন অর্ধভূষণ দত্তগুপ্ত। এবং আমাদের এই পাঠ্যাংশটি, এই অদল বদল গল্পটি সেই বাংলার অনুবাদ যেটাই। তো এই গল্পে কি রয়েছে না, লেখক পান্নালাল প্যাটেল রচিত ও অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত অনুদিত এই অদল বদল গল্পটিতে দুটি ভিন্ন ধর্মী বন্ধুর অভিন্ন হৃদয় সুখীদের গল্প, বা দুই ভিন্ন ধর্মী বন্ধু, কিন্তু তাদের যে এই ধর্মকে উপেক্ষা করে, জাত ধর্ম এগুলোকে ছাড়িয়ে তাদের যে একে অপরের যে সুহৃদ বন্ধুত্ব, সেটাই এই গল্পে উঠে এসেছে। অর্থাৎ এই গল্পে একদিকে দুটো সমবয়সী কিশোর, অমৃত ও ঈশা, যে দুই বন্ধু, তার নাম একজন অমৃত একজন ঈশা, এদের নিবিড় বন্ধুত্বের প্রকাশ ঘটেছে যেমন, তেমনি অন্যদিকে ভারতবর্ষেরই মূলীভূত সাম্প্রদায়িক যে সম্প্রতি, সেই সম্প্রীতিটা সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে লেখক তার এই অদল বদল গল্পে। তো অদল বদল গল্পটিতে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। লেখক পান্নালাল প্যাটেল ছিলেন একজন ভারতীয় লেখক, যার পুরো নাম ছিল পান্নালাল নানালাল প্যাটেল, যিনি গুজরাটি সাহিত্যের অবদানের জন্য পরিচিত ছিলেন। যার জন্ম হয় 1912 সালের 7ই মে ব্রিটিশ ভারত মন্ডলী গ্রামে, ব্রিটিশ ভারতে, যেটা বর্তমানে এখন রাজস্থানের তুঙ্গারপুর। তার স্ত্রী ছিলেন ভ্যালিবেন। তিনি গুজরাটের ইন্দারে পড়াশোনা শুরু করেছিলেন, উনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তার বিদ্যালয়ে পড়াকালীন তার সহপাঠী ছিলেন
উমাশঙ্কর যোশী, যিনি উল্লেখ করেন। তো তার পড়াশোনা বেশি দূর এগোয়নি। তিনি প্রথম জীবনে পরে কি করেছিলেন না, গুজরাটের দুঙ্গারপুরের সরি রাজধানী দুঙ্গারপুরের একটি মদের দোকানের ম্যানেজারের পদে তিনি কাজ করতেন। তার ফলে তার আর পড়াশোনা করা হয়নি। তারপরে তিনি কর্মের জন্য, যে কোনো কাজের জন্য তাকে মাঝে মধ্যে আহমেদাবাদ যেতে হতো। সেখানেই তার প্রথম উপন্যাস লেখা, যেটা মালিলা জীবন নামে, ওটার প্রথম উপন্যাস, যেটা তিনি আহমেদাবাদে লিখেছিলেন। তার রচনাগুলোর মধ্যে আমরা দেখব যে এই গ্রাম্য পরিবেশটা সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা দেখে থাকবো যে এই গুজরাটি সাহিত্যের আহ, অনেক শহুরে শিক্ষিত লেখকরাও ছিলেন। তো তাদের লেখার মধ্যে আমরা দেখে থাকি গ্রামের বেশিরভাগ কলস্বরই শুনতে পাই বা দেখতে পাই। কিন্তু পান্নালাল প্যাটেলের লেখায় মানুষের মনের অন্তর্দ্বন্দ্ব এবং ঘাত প্রতিঘাতও যেমন ছিল, তেমনি তার সাথে গ্রামের যে গ্রাম্য পরিবেশ, হুম, সেটা তিনি সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে তার রচনার মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি অসংখ্য ছোট গল্পগ্রন্থ বা ছোট গল্প সংকলন তিনি লিখেছিলেন। যে ধরা যায় ছোট গল্প সংকলন যেগুলো, সেটা তিনি 20টারও বেশি লিখেছেন, এবং ছোট গল্প সেগুলো তো অনেক লিখেছেন। এছাড়া তিনি উপন্যাসও লিখেছেন অনেক, 61টা উপন্যাস লিখেছেন, আরো বেশি হতে পারে, তথ্য অনুযায়ী 61 বলছি। তাছাড়া নাটক, শিশু সাহিত্য, আত্মজীবনীমূলক রচনা প্রচুর তিনি লিখেছেন। হুম। তো তাকে তিনি যেমন একাধারে ঔপন্যাসিক, তেমনি একাধারে ছোট গল্পকারও, শিশু সাহিত্যকারও। এজন্য তো তাকে সাহিত্যিক বলা হচ্ছে। তো তিনি মূলত গুজরাটি সাহিত্যিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। হুম। তো তার কিছু ছোট গল্প সংকলনের মধ্যে কিছু উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন হলো সুখ দুঘ্নান সাথী, জীবদণ্ড, বিন্নি, তিলোত্তমা, পানের রং, বিলাস, বাচ্চকনে কণ্ঠে প্রভৃতি। আরো অনেক ছিল। তার উপন্যাসগুলোর মধ্যে আমরা দেখতে পাই তিনি যেমন সামাজিক উপন্যাস তুলে ধরেছেন, যে মানুষের দৈনন্দিন জীবনের ঘটনা সামাজিক দিক থেকে, তেমনি প্রেমমূলক বা গোয়েন্দা সম্পর্কিত বা আবার ঐতিহাসিক মূলক উপন্যাসও আমরা দেখতে পাই তার রচনার ধরো। তো মালেলা জীবন, যেটা তার প্রথম উপন্যাস ছিল, এছাড়া মানবিনী ভাবাই, এটা তার উল্লেখযোগ্য উপন্যাস। আঙ্গিয়ানা ভেরু, ফকিরো, আহ আঙ্গারো, আঙ্গারো উপন্যাসটা তার গোয়েন্দা মূলক উপন্যাস, গোয়েন্দাগিরি। অন্থি আষাঢ়নে, আল্লাদ শক্তি, ভীরু সাথী, এছাড়াও অনেক উপন্যাস তিনি রচনা করেছেন। শুরু করে তাগ বলে, তারপর কাঙ্কি বলে, এরকম অসংখ্য উপন্যাস তিনি রচনা করেছেন। নাটক, তিনি নাটকও লিখেছিলেন, যেটা জামাই রাজ, এছাড়াও রয়েছে আরো। তিনি এমনকি তিনি নিজেও অভিনীত করেছিলেন, অর্থাৎ অভিনয় করেছিলেন। শিশু সাহিত্যও তিনি অনেক রচনা করেছেন। এই যে উপন্যাস, তিনি এই যে সামাজিক বা ঐতিহাসিক বা প্রেমমূলক, গোয়েন্দাগিরিমূলক, এই এই সমস্ত উপন্যাস যেমন তিনি লিখেছিলেন, পাশাপাশি তিনি এই মহাকাব্য অর্থাৎ রামায়ণ, মহাভারত বা শ্রীকৃষ্ণ বিষয়ক, এছাড়া নানান আরো অন্যান্য পুরাণ রচিত এই সমস্ত পৌরাণিক উপন্যাসও তিনি লিখেছিলেন। অর্থাৎ এই রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ বিগ্রহ, এই সমস্ত কাব্যগুলোর সাথে তিনি আহ সেখান থেকে প্রভাবিত হয়ে এই চরিত্রগুলোর অন্যান্য রূপ দিয়ে, অন্যান্য কাহিনী দিয়ে তিনি নতুন করে তার উপন্যাসের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন। হুম। আচ্ছা, তিনি যে সমস্ত শিশু সাহিত্য তিনি রচনা করেছিলেন, তার মধ্যে কিছু অল্প কিছু উল্লেখ করেছি, যেগুলো হলো ভাট্টা কিল্লাল ভলিউম, বল কিল্লাল ভলিউম,
এছাড়াও মহাভারত কিশোর কথা, রামায়ণ কিশোর কথা, শ্রীকৃষ্ণ কিশোর কথা প্রভৃতি। হুম, আত্মজীবনীমূলক রচনাও তিনি অনেক লিখেছেন। পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও, লোকগুঞ্জন, এছাড়া জিন্দেগি সঞ্জীবনী খণ্ড, যেটা 7টা খণ্ডে রচিত, এটা তার নিজের আত্মজীবনী। হ্যাঁ, এছাড়াও অনেক রয়েছে। তার এই সাহিত্য কর্মের জন্য তিনি বেশ কিছু পুরস্কারে পুরস্কৃতও হয়েছিলেন। 1950 সালে তিনি রঞ্জিতরাম সুবর্ণচন্দ্র পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এবং 1985 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারের মতো একটা শ্রেষ্ঠ পুরস্কার তিনি পেয়েছিলেন, যেটা সচরাচর সবাই পাননি। এছাড়াও তিনি 1986 সালে সাহিত্য গৌরব পুরস্কারও তিনি লাভ করেছিলেন। তো, এমন একজন বিখ্যাত সাহিত্যিক, অর্থাৎ গুজরাটি বিখ্যাত সাহিত্যিক, যার মৃত্যু হয় 1989 সালে 6 এপ্রিল গুজরাটের আহমেদাবাদে। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এইগুলো লেখক পরিচিতি, অর্থাৎ লেখক পান্নালাল প্যাটেল সম্পর্কে আমরা জ্ঞান লাভ করলাম কিছু। এবার আসা যাক মেন আলোচ্য অংশ, অর্থাৎ আমাদের পাঠ্যাংশ, যেটা অদল বদল গল্পটি, সেটা সম্পর্কে এবার আমরা জানবো। সেখানে কিভাবে লেখক দুই বন্ধুর একটা আন্তরিকতা বা একটা সুন্দর সম্পর্ক, সেটা আমরা এখন পড়ে দেখব। চলো গল্পটা পড়ে দেখা যাক। হোলির দিনে পড়ন্ত বিকেল, অর্থাৎ এই যে গল্পটা শুরু হচ্ছে হোলির দিন থেকে। হ্যাঁ, তো হোলির দিন যখন গল্পের কাহিনী শুরু হচ্ছে, সেটা একটা পড়ন্ত বিকেল, হোলির দিনের পড়ন্ত বিকেল। কি বলছে না, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হুম, নিম গাছের নিচে গায়ের অর্থাৎ গ্রামের কয়েকজন ছেলে এক জায়গায় হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ঈশা ওদের কাছে এলো। যেখানে ওই হোলির দিন বিকেল বেলায় যখন গ্রামের কয়েকজন ছেলে একসাথে জড়ো হয়ে দোলা ছোড়াছুড়ি করে খেলছিল, তখন অমৃত আর ঈশা, দুই বন্ধু, তারা হাত ধরাধরি করে তাদের কাছে গেল। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা। হোলির দিন, একটা উৎসব, তো সেই দিন দুজনেই নতুন জামা পরেছে। হুম, এবং সেদিনকারই তৈরি। রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। তারা দুজনে যে জামাটা পরে আছে, সেগুলো একদম একই একই। তার রঙও একই, মাপ কাপড় সবই একই, একদম সেম টু সেম। আচ্ছা, এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুই বন্ধু একই স্কুলে পড়ে এবং একই ক্লাসেও পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি। হুম, তো সবকিছু একদম একই রকম লাগছে না? তো এই যে দুই বন্ধু, তারা তারা একই স্কুলে পড়ে, আবার একই ক্লাসেই পড়ে, এবং তাদের বাড়িটাও সামনাসামনি, মানে মুখোমুখি, একই জায়গায়। দুজনের বাবাই পেশায় চাষী, জমিও প্রায় সমান সমান। যে এসব আর অমৃত, এই দুই বন্ধু, তাদের বাবারাও চাষী। হুম, আর দুজনের জমি, অর্থাৎ এসব আর অমৃতের বাবা, তাদের জমিও একই রকম, মানে একই একই জমি প্রায়, মানে এর যতটা জমি ওরও প্রায় ততটা জমি, এরকম। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। কাদের কথা বলছেন? যে ওই ইসাব আর অমৃতের বাবাদের কথা বলছেন, যে তাদের বিপদ আপদে, অর্থাৎ কখনো বিপদ আসলে তখন সুদে টাকা ধার নিতে হয় তাদের বিপদে। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। অর্থাৎ এই যে দুই বন্ধু, দুই ছেলে, তাদের সবই প্রায় একই রকম। তারা সেদিনকে জামাও পরেছে একই রকম, এবং তারা যে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, তাদের বাড়িটাও মুখোমুখি, এবং তাদের দুই বাবা, মানে ঈশাব অমৃতর বাবারাও পেশায় চাষী, এবং দুজনকেই বিপদে আপদে সুদে টাকা ধার নিতে হয়।
তো ধরতে গেলে সবই একই রকম দেখছি আমরা, যে সবই কেমন মিল মিল একই রকম। কিন্তু একটাই শুধু তফাৎ আছে, তফাৎ মানে পার্থক্য। অর্থাৎ একটাই পার্থক্য আছে, যেটা অমৃতের অমৃতর বাবা মা আর 3 ভাই রয়েছে, তো পুরো গোটা পরিবার আছে। কিন্তু ঈশাবের শুধু তার বাবা আছে, আর কেউ নেই। তার মা ভাই বোন কেউ নেই, তার শুধু তার বাবা আছে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে, ওদের একরকম পোশাক দেখে। তারপর পরের পাতায়, তো দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসছে, যে ওদের কাছে গেল, এবং তারপরে দুই বন্ধু মিলে শান বাঁধানো ফুটপাতটা, সেই রাস্তায় গিয়ে দুজনে বসছে। এবং ওদের একরকম পোশাক দেখে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। অর্থাৎ, যে বাচ্চারা যারা খেলছিল ওখানে, জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে, সেখানে দুজন গেল, মানে এরা দুই বন্ধু হাত ধরাধরি করে সেখানে গিয়ে একটা শান বাঁধানো রাস্তায়, অর্থাৎ ফুটপাতে গিয়ে বসেছে। ঠিক সেই সময় সেখানকার দলের একটা ছেলে তাদেরকে বলছে যে, ঠিক তোরা দুজন কুস্তি করতো। কুস্তি মানে কি, যে লড়াই বা মারামারি। তাদেরকে দুজনকে মারামারি করতে হচ্ছে, যে কি মারামারি করতো, দেখি তোদের শক্তিতেও কি তোরা সমান সমান, নাকি একজন বড় পালোয়ান। মানে তোদের তো সবকিছুই একই একই রকম। তো সবকিছুতেই সমান সমান, নাকি এই এই যে লড়াই, অর্থাৎ এই যে কুস্তি করার কথা বলছে, দেখতে চাইছে যে কুস্তিতে কে জেতে বা কে হারে, যে জিতবে সেই পালোয়ান। সেই অর্থে বলছে যে তোরা শক্তিতেও, মানে কুস্তির জন্য তো শক্তি লাগে, তো তাই বলছে যে জিতবে তার শক্তি বেশি, এরকমটা প্রমাণ হয়। তো আহ, সেই দলের সেই ছেলেটা বলছে যে সে দেখতে চাইছে যে এই ঈশাব আর অমৃত, এরা সব দিক দিয়ে যেমন সমান সমান, তেমনি শক্তিতেও তারা সমান সমান কিনা, নাকি একজন বেশি একজনের বেশি শক্তি, বা একজন বেশি বড় পালোয়ান, সেই কথা বলছে। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে। তো আরেকটা ছেলে, সেও চেঁচিয়ে উঠলো, মানে তাদের দল থেকে আরেকটা ছেলে, মানে অন্য একটি ছেলে চেঁচিয়ে বলছে, লড়ে যা তোরা তোরা, বেশ মজা হবে। মানে ওরা সবাই বেশ মজা নিচ্ছে, একটু দুষ্টু বাচ্চা ওরা আর কি। তো এদেরকে লড়তে বলছে, যে লড় তোরা, বেশ মজা হবে, মানে এরা যে মারামারি করবে তাতে ওরা মজা নেবে। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অর্থাৎ তাদের তো নতুন জামা, তাই না, আজকেই তারা নতুন জামা তৈরি করে একটি জামা পরেছে। এবার সেই নতুন জামাকেই বা ওই লড়াই করে ধুলোয় নোংরা করতে চায়, বা লড়াই করতে গেলে তো ছিঁড়ে টিড়েও যেতে পারে। কেউ কি চাইবে সেটা? স্বাভাবিক বাড়িতে গেলে তার মা বাবা বকা দেবে। তো এইসব তখন অমৃতর দিকে তাকালো, এবং অমৃত জোর গলায় বলছে যে না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, যে মা আমাকে মারবে, ঠ্যাঙানো মানে মারা। তো মা আমাকে মারবে। তার মানে সে সে লড়াইটা করতে চাইছে না। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, মানে অমৃত এত দৃঢ় স্বরে, অর্থাৎ জোর করে বলছে, কারণ বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। কারণ সে এত অমৃত এত জোর গলায় বলছে, কারণ সে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল বন্ধুর সাথে দেখা করতে বা ঘুরতে, সেই সময় ওর মা ওকে সাবধান করে দিয়েছিলেন, বা বলেছিলেন যে নতুন জামা পরার জন্য তুমি যা কাণ্ডটা ঘটিয়েছিলে, এখন যদি সেই জামা যদি ছিঁড়ে আনো বা ময়লা করে আনো, তাহলে তোমার কপালে দুঃখ আছে, মানে এরকম টাইপের ধুমকি দিয়েছে তাকে। হুম তারপর অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটা না পেলেও ভুলে যাবে না। অর্থাৎ এই যে জামাটা পেয়েছিল কি করে অমৃত, সেটার কথা বলছেন, বা সেটার ঘটনাটা বলছেন লেখক। যে এই জামাটা পাওয়ার জন্য, যে একই একই রকম জামা, সেই জামাটা পাওয়ার জন্য কি কাণ্ডটা না ঘটিয়েছিল। কি করেছিল না, সে তার বাবা মাকে সত্যি খুব জ্বালিয়েছিল জামাটা পাওয়ার জন্য। যে শোনা মাত্র বলতে সে যখন শুনেছিল যে ঈশা নতুন জামা বানিয়েছে বা পরেছে, সে তখন
ফতোয়া জারি করে দিল। হ্যাঁ, বাড়িতে বলল যে ঠিক ইসবের মতোই যেন আমার জামা আমি পাই, না হলে কিন্তু আমি স্কুলে যাব না। এরকম করে বলেছে বাড়িতে। মা ওকে অনেক বুঝিয়েছিল। ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মানে ইসাবের জামাটা, আগের জামাটা ছিঁড়ে গিয়েছিল, সে খেতে চাষ করে, অর্থাৎ ক্ষেত মানে কি মাঠ, মাঠে যখন চাষবাস করে বা কাজ করে, সেজন্য তার জামাটা তাড়াতাড়ি ছিঁড়ে গিয়েছিল বলে তার বাবা তাকে জামা বানিয়ে দিয়েছিল। তো অমৃতর মা অমৃতকে তাই বোঝাচ্ছে যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে। এই যে ইসাব তো খেতে কাজ করে তাই ওর জামা ছিঁড়ে গেছে। আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। হুম যে তোর তো নতুন রয়েছে, তো তাও তোর আমি কেন জামা বানিয়ে দেবো, তাই না? মোটেই না। বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকে আরো ছিঁড়ে দেয়। যে ওর নতুন জামা চাই চাই হিসাবের মতো। তাই কি করলো, ওর জামাটা অতটাও ছিঁড়েনি, কিন্তু ওই যে ওর মা যে রাজি হচ্ছে না, সেই জন্য সে কাঁদতে কাঁদতে কি করলো, সেই অল্প একটু ছেঁড়া ছিল তার মধ্যে আঙুল দিয়ে পুরোটা আরো অনেক ছিঁড়ে দিয়েছে। হুম মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অর্থাৎ এই যে ও জামাটা ছিঁড়ে ফেললো, যে ও নতুন জামা চাই চাই, তো সেই জন্য ওর মা ওকে বেকায়দায় ফেলার জন্য যে আরেকটু বলার জন্য কি বলছে, যে উম, অমৃত কোথায় গেল, হ্যাঁ, যে নতুন জামা দেবার আগে ইসাবের বাবা, যে ইসাব যে নতুন জামাটা পেয়েছে তার আগে ওর বাবা ওকে খুব মেরেছিল। তো অমৃতর মা অমৃতকে বলছে যে তুইও কি সেরকম মার খেতে রাজি আছিস? হুম অমৃত এতেও পিছু পা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। হুম ইসাব অমৃতর মা যে ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন যে ইসাবের জামা দেওয়ার আগে ওর বাবা কিন্তু ওকে মেরেছিলেন, তুইও কি সেরকম মার খেতে রাজি আছিস? ও যে ইসাবের মতো, অর্থাৎ অমৃত যে ইসাবের মতো জামা, একই রকম জামা পরতে এতটাই মরিয়া যে সে এতেও রাজি হয়ে গেছে। হ্যাঁ, সে তাও বললো যে ঠিক আছে, তুমি আমাকে মারো, বেঁধে রাখো, যা খুশি করো, কিন্তু এসবের মতো আমাকে নতুন জামা এনে দিতেই হবে। হুম আচ্ছা, ইসাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অর্থাৎ যে ইসাবের মা এই এই ঝামেলাঝাটি ভালো লাগছে না, মানে তার বাচ্চাটা যে মানে অমৃত তাকে খুব জ্বালিয়ে মারছে, যে জামা বানিয়ে দাও বানিয়ে দাও। ও অমৃতর মা এত বেকায়দায় ফেলার চেষ্টা করছে বা নানান কথা বলে ভোলাবার চেষ্টা করছেন, কিন্তু অমৃত সেটাতে ভুলছে না। সে তার ওই ইসাবের মতো নতুন জামাই চাই। তো এই ঝামেলা মানে তার বিরক্ত লাগছে বলে তিনি আহ, অমৃতকে বললেন যে ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বল, গিয়ে মানে গিয়ে হুম তোর বাবাকে গিয়ে বল। তারপর অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এটা এটা অতি বাস্তব, এবং আমরাও সেটা ফেস করে থাকি, তাই না? যে আমরা বাবার কাছে কিছু চাওয়ার আগে আমরা মাকেই বলি। আমরা কিন্তু ডিরেক্ট বাবাকে গিয়ে আমরা বলতে পারি না। বেশি আমরা মানে বাবাকে দেখে সবাই যথেষ্ট ভয় পায়। তো কি করি আমরা সাধারণত, যে মাকেই বলি যে মা তুমি বাবাকে রাজি করাও না, আমাকে এটা এনে দিতে বলো বা ওটা এনে দিতে বলো, তাই তো তোমরা বলে থাকো তো। তো এবার এটাও আমরা জানি যে মা যদি রাজি থাকে সেই জিনিসটার প্রতি, তো কি হয় না, বাবা অবশ্যই রাজি হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এখানে অমৃতও জানে যে তার মা যদি রাজি থাকে, আহ আহ, তাহলে বাবা রাজি হবে, আর মা যদি রাজি না থাকে তাহলে বাবারও রাজি হওয়ার সম্ভাবনা কম। হুম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। মানে অমৃত এত সহজে কিন্তু সে হাল ছাড়বে না, সে চেষ্টা চালিয়ে যাবে। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, এবং রাত্তিরে বাড়ি ফিরতে রাজি হলো না। হ্যাঁ, মানে ও ও ইসাবের মতোই জামা চায়। তো তার জন্য সে সব কিছু করছে। সে এত করে বললো, সে তাকে মারার কথা বললেন তার মা, সে তাও মার খেতেও রাজি হয়ে গেল। এমনকি কি করছে না, সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া ছেড়ে দিয়েছে, এবং সে যখন বেরোচ্ছে খেলতে খেলতে তখন সে রাত্রে যে বাড়ি ফিরবে না সেটাও বলছে। কেন? না, তার ইসাবের মতো জামাই চাই। হ্যাঁ, তারপর শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে
ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এই ছেলে এত নাছোড়বান্দা হয়ে পড়ে আছে যে তার জামা চাই, স্কুলে যাচ্ছে না, খাওয়া ছেড়ে দিয়েছে, রাতে ফিরবে না বলছে। শেষে তার মা বাধ্য হয়ে না তার বাবাকে রাজি করালো তার নতুন জামা এনে দেওয়ার জন্য। হুম। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতের বাড়ি নিয়ে এলেন। এরপর কি হলো, ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। অর্থাৎ এই যে বললেও যে আমি বাড়ি যাব না, বাড়ি ফিরবো না, তারপরে তার মা কি করলো, তার বাবাকে রাজি করিয়ে তারপর গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর, ইসাবের বাবার গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরে অমৃত লুকিয়ে ছিল বাড়ি ফিরবে না বলে। তো তার তার মা তো মারা তো জানেই বাচ্চারা কোথায় থাকতে পারে না পারে। তো তার মা গিয়ে সেখান থেকে খুঁজে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। তারপর সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে, অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। অর্থাৎ এই এটা এতক্ষণ সে কি কাণ্ড করে জামাটা পেয়েছিল সেটার কথাটা এখানে লেখক আর কি সেই ঘটনাটা বললেন। এরপর আবার মানে এটা ফ্ল্যাশব্যাক ছিল, তারপর আবার ঘটনাক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে। কি মানে এখন কি হচ্ছে না, সে এটা ভাবতে ভাবতে এটা ভাবছে যে এত সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে আবার এই জামাটা এত কাণ্ড করে পেয়ে এই জামাটাকে আবার এখন এই নোংরা হবে সেটা সে একদম চাইছে না। হ্যাঁ। তো তাই বলছি যে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, অর্থাৎ সে এই কুস্তিটা করতে চাইছে না একদমই। হুম। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। গড়রাজি মানে কি একদম নারাজ। মানে ইসাব তো তার বেস্ট ফ্রেন্ড, মানে সে তো তার খুব ভালো বন্ধু। সে কেন খামোখা তার সাথে কুস্তি করতে যাবে বা লড়াই করতে যাবে? কুস্তি লড়াই করতে গেলে কি হয়, একে অপরের আঘাত লাগে। এবার কেউ কেউ কি চাইবে যে তার বেস্ট ফ্রেন্ড বা তার যে কাছের বন্ধু তার কোনো আঘাত লাগুক? নিশ্চয়ই কেউই চাইবে না। তো তাই সে একে তো চাইছে না তার জামাটা নোংরা হোক, তার উপর সে তো মোটেই আরোই চাইছে না যে এই তার বন্ধু ইসাবের সঙ্গে কুস্তি করতে। হুম। তারপর এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো, এসো আমরা কুস্তি লড়ি। হ্যাঁ। ওদের ওই ছেলে ছোকরার দঙ্গল মানে ওদের ওই যে দলের একজন এসে অমৃতর হাত ধরলো, ধরে অমৃতর হাত ধরে তার গলা জড়িয়ে ধরে বলছে যে এসো আমরা কুস্তি লড়ি, মানে জোর জবরদস্তি আর কি। আর কুস্তি লড়ার জন্য বলছে। এই বলেই সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। সে মানে সে যে বলবে যে সে কুস্তি লড়বে কি না সেসব শোনার আর উপেক্ষা রাখে না বা অপেক্ষা রাখে না। সে কি করছে, সে অমৃতকে নিয়ে খোলা মাঠে নিয়ে চলে এসেছে লড়বে বলে। তারপর অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। যে অমৃত তো কুস্তি লড়তে চাইছে না তো, যে ওকে নিয়ে গেছিল গলা ধরে, যে বলছে যে চল কুস্তি লড়বো, বা যে ওকে মাঠে নিয়ে গেছিল সেই ছেলেটির নাম কি, কালিয়া। হুম। তো সে কালিয়াকে বলছে, অর্থাৎ অমৃত কালিয়াকে বলছে, দেখ আমার কুস্তি লড়তে একদম ইচ্ছে নেই বা আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে, আমি কুস্তি লড়বো না, এরকম। কালিয়া তো ওকে ছাড়লোই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কি দুষ্টু বাচ্চা, যে অমৃত লড়াই করতে চাইছে না তাও জোর করে নিয়ে গেল মাঠে, এমনকি তার কথা না শুনে সে মাটিতে ছুঁড়ে ফেলে দিল তাকে। তারপর ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, কালিয়া, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। যে এর এর তো এমনিতেও ইচ্ছে ছিল না কুস্তি করার বা লড়াই করার। আর ওরা তো মারকুটে ছেলে, বোঝাই যাচ্ছে যে দুষ্টু বাচ্চা, ওরা একটু মারকুটে টাইপের। তো সে জোর করে ওকে মাটিতে ছুঁড়ে ফেললো এবং গিয়ে কুস্তি শুরু করে দিয়েছে। তার ফলে কি হলো, কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে। তো তার ফলে যে ছেলের দল ছিল, দুষ্টু ছেলের দল ছিল যারা, তারা সবাই আনন্দে লাফাচ্ছে যে তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ওরা এটার মজা নিচ্ছে যে অমৃত হেরে গেছে, কালিয়া জিতে গেছে, সেটার মজা নিচ্ছে ওরা। ইসাবের মেজাজ চড়ে গেল। অর্থাৎ তার বন্ধু অমৃত, তার সঙ্গে যে এরকমটা হলো, তা সে তো রাজিই নয় লড়াই করতে বা কুস্তি করতে। তবু যে জোর করে ওই ছেলেটি ওকে নিয়ে গেল, নিয়ে জোর করে কুস্তি লড়ছে। এ তো তার উপরে হেরে গেছে অমৃত।
তো এটা ইসাবের একদম সহ্য হচ্ছে না। তার তার খুব রাগ হয়ে গেল, মেজাজ চড়ে যাওয়া মানে কি, রেগে গেছে, সে খুব রেগে গেছে। ও কালিয়ার হাত ধরে বলল, আয়, আমি তোর সঙ্গে লড়বো। মানে ও ওটার বদলা নেওয়ার জন্য, যে ওর মানে মান সম্মানে বা কি বলে যেটাকে, মানে ইগোতে লেগেছে, যে না, আমার বন্ধুকে এরকম করে হারিয়ে দিল, তাও তো তো খেলতে চায়, মানে লড়তে চাইছিল না। ঠিক আছে, এবার ও ওর জেদে এসেছে, মানে ওর ইগোতে লেগে গেছে। ও এবার কি করলো, না, ওর বন্ধু, এই বন্ধু নয়, ওই কালিয়া, যে দুষ্টু ছেলেটা, তাকে তার হাত ধরে বললো যে, আয়, আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করলো, কুস্তি শুরু হয়ে গেল। যে কালিয়া এবার কিন্তু একটু ঘাবড়ে গেল বা ইতস্তত বোধ করছিল, যে যাবো কি যাবো না এরকম ভাবছে। কিন্তু ঈশাব তো রেগে গেছে, ও তো বদলা নেবেই বন্ধুর। সেই গিয়ে কুস্তি শুরু হলো। তারপর ঈশাব ল্যাং মারতেই কালিয়া ব্যাঙের মতো হাত পা ছুড়ি মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। ঈশাবের কাছে কালিয়া পারলো না, কিন্তু কি করলো, সে ল্যাং মানে কি একটা মানে পা বা দিয়ে লাথি মারাকে ল্যাং বলে। তো ওরকম একটা পা দিয়ে ওরকম মারতেই কালিয়া কি হলো, ব্যাগের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে সে চেঁচাতে লাগলো। আচ্ছা, হ্যাঁ, তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। হ্যাঁ, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিঠুতে পারে বুঝতে পেরে সবাই যে যে যেদিকে পারে পালিয়ে গেল। অর্থাৎ এই যে ও কিন্তু জোর করেই এই লড়াইটা শুরু করেছিল, কালিয়া বা এই দুষ্টু ছেলের দল। তারা তারা তো উৎসাহ দিচ্ছিল যে হ্যাঁ, লড়াই কর, লড়াই কর, কুস্তি কর। বা কালিয়া যখন জিতে গেছে খুব চিয়ার আপ করছিল, যে কালিয়া জিতে গেছে, উম, অমৃত হেরে গেছে। এইবারে যে ঈশাব যখন তার বন্ধুর বদলা নিতে বা তার আহ, গেছে, সে যখন প্রিয়টা কি কালিয়া, কালিয়ার সঙ্গে যখন লড়তে গেছে, তারপরে কি হলো, যে ঈশাবের কাছে কালিয়া পারেনি, একটা লাথ মারতেই সে ব্যাঙের মতো উল্টে পড়ে গেছে এবং সে চেঁচাতে লেগেছে এবার। হ্যাঁ, এবার বিষয়টা অতটা ঘোরালো ছিল না। এবার এই যে এত কিছু হয়ে, এবার যখন ওই কালিয়া যখন চেঁচাতে লেগেছে, তখন বাদ বাকি যারা ছিল তারা মনে করছে যে বিষয়টা তো খুব ঘোরালো হয়ে গেছে। এবং এর এর এই যে কালিয়ার বাবা মা এসে আমাদেরকে মারতেও পারে, চল বাবা পালিয়ে যাই বলে সবাই কেটে পড়েছে এরকম। সবাই যে যেদিকে পারে সবাই সে সেদিকে চলে গেছে। এরপর পরের পাতায় তারপর কি হলো, অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি বলছে কারণ সেখানে তো কুস্তি করেছে সবাই, রণ মানে কি, মানে যুদ্ধ। তো সেটা যুদ্ধের মতোই আর কি। তো ওই যেখানে কুস্তি করছিল বা লড়াই করছিল, সেখান থেকে সবাই যেদিকে যে যেদিকে চলে যাওয়ার পরে অমৃত আর ঈশাব ওরাও সেখান থেকে চলে গেছে। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট তো 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। হুম, যে কিছুটা তারা সেখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন হঠাৎ অমৃতের নজর এলো যে ঈশাবের জামার পকেট, ঈশাব যে ওর জন্য লড়েছে, লড়ে জিতেছে, তো সে তার ঈশাবের জামার পকেটটা 6 ইঞ্চি ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তবে খুব ভয় পেয়ে গেছে যে আজকেই জামাটা তৈরি করে আনা হয়েছে, আর আজকেই জামাটা ছিঁড়ে ফেলেছে, বাড়িতে গেলে তো খুব বকা খাবে বাবা মায়ের কাছে। তো খুব ভয় পেয়ে গেছে। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। তো এই যে দুজনে ভয়ে কাঠ হয়ে তারপরে দুজন পরখ করে দেখছে যে দেখি কতটা ছিঁড়েছে, মানে ভালো করে দেখছে এরকম। ঠিক সেই সময় ঈশাবের বাবা আহ ঈশাবকে ডাকছেন। হ্যাঁ, ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হবার জোগাড়। একে তো জামা ছিঁড়ে গেছে, একটা ভয়ের ব্যাপার যে বাড়িতে গিয়ে কি বলবে না বলবে, বা তো খুব বকা খেতে হবে বা মার খেতে হবে। তার উপরে তারা যে কিছু ভাববে, যে কি করা যায় না যায়, তার মধ্যেই এসবের বাবা তাকে ডাকা শুরু করে দিয়েছে। এইবারও কি করবে, মানে তখন হয় না একটা, হঠাৎ করে এমনি একটা কাণ্ড বেঁধে গেছে। সে তাদের তো বুকের ধুকপুকুনি বন্ধ হওয়া জোগাড়, মানে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তারপর কি হলো, ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। মানে ইসাবের যে জামার পকেটটা ছিঁড়ে গেছে, এবার এই যে বাড়ি গেলেই ইসাবের বাবা যে ওকে খুব পিটাবে, সেটা ওরা হায় হায় টের পাচ্ছে বা বুঝতে পারছে। হুম, উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন।
ইসাবের বাবা এই যে একটু আগে অমৃত কিভাবে ইসাবের মতো জামা আহ পরলো বা আহ, পরেছে, সেটার ঘটনাটা তিনি বলেছেন, মানে লেখক বলেছেন। এখন ইসাবের বাবা কিভাবে ইসাবকে জামাটা তৈরি করে দিয়েছেন সেটা বলছেন লেখক। কি করে না, আচ্ছা, ইসাবের বাবা কিভাবে ইসাবকে জামাটা বানিয়ে দিয়েছিলেন বা তৈরি করে দিয়েছিলেন। তিনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড়টাকে মানে বেছে অনেক বেছে কাপড়টা পছন্দ করে সেটাকে জামা সেলাই করে দিয়েছিলেন। হ্যাঁ, ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাটছে? ইসাব কোথায়? যে এই সব এরা যে ভাবছে যে বা কতটা ছিঁড়ে গেছে জামার পকেটটা, বা বাড়ি গেলে তো চামড়া ধোলাই করবে এরকম ভাবছে। কিন্তু তারপরে তার মধ্যে ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠে বলছে, কে কাচ্ছে? ইসাব কোথায়? মানে ইসাবকে আবার ডাক দিচ্ছে বা খুঁজছে, মানে খোঁজার ভঙ্গিতে ডাকছে না। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বললো, আমার সঙ্গে আয়। এই যে এরপরে অমৃত ও দুজনে মিলেই তো দেখছে পরক্ষে যে কি হবে কি হবে ভাবছে। সে সময় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি আসলো। সে এসবকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে যে আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। হ্যাঁ, ওই তড়িঘড়ি মানে ওদের যে ওই উপস্থিত বুদ্ধি, মানে কিভাবে কাজ করছে দেখো। অমৃত সে সময় হুট করে তার মাথায় আসলো একটা বুদ্ধি। সে কি করছে, ইসাবকে বলছে যে তুই তোর মানে সে তার নিজের জামার বোতামটা খুলছে, খুলতে খুলতে ইসাবকেও বলছে তুই তোর জামাটা খুলে আমার জামাটা পর। মানে সে এর জামাটা, অমৃতের জামাটা ইসাবকে পরার কথা বলছে, আর ইসাবের ছেঁড়া জামাটা ও নিজে পরার কথা বলছে। হ্যাঁ, ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? যে এই অমৃত যে জামাটা ইসাবকে দিয়ে দিচ্ছে, তাহলে ইসাব অমৃত কি পরবে? ইসাব না হয় ভালো জামা ওর ভালো জামাটা পরে বাড়ি যাবে, বাবার মারের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু ও যদি ছেঁড়া জামাটা পরে বাড়িতে যায়, ওরও তো চামড়া ধোলাই হবে, তাহলে কি হবে? হুম, অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। হুম, যে ও যে ওকে জিজ্ঞেস করছে ওরকম, তখন ও বলছে, মানে অমৃত তখন বলছে যে তাড়াতাড়ি কর, শিগগির মানে তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে না হলে। আর আমি তোরটা পরে নেবো, অর্থাৎ অমৃত ইসাবের জামাটা পরে নেওয়ার কথা বলছে। ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। যে ইসাব ওর কথা মতো জামাটা খুলছে ঠিকই, কিন্তু ও যে কি বলছে ও বুঝতে পারছে না। সে তো ভাবছে যে ও যদি আমার ছেঁড়া জামাটা পরে যায় বাড়িতেও, তো ও তো মার খাবে, বকা খাবে, যা যা এত কাণ্ড করে জামাটা ও বানিয়েছে। তো কি হবে বুঝতে পারছে না। তারপরে জামাটা খুলতে খুলতে এসে বলল, জামা অদল বদল। আর সে এতক্ষণে বুঝলো যে জামা অদল বদল হবে। তো তাই বলেছে জামা অদল বদল, মানে জামা পাল্টা পাল্টি, জামারটা তুই পরি তুই তোরটা আমি পরবো, এরকম সেটাকে বলছে অদল বদল। কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটাবে। মানে এতে আমি যে তোর ভালো জামাটা পরবো, তুই যে আমার ছেঁড়া জামাটা পরবি, কিন্তু তুই বাড়ি গেলে তো তুইও মার খাবি, তোর বাবা তো তোকে পিটবে। তাহলে কি হবে? অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। যে আহ, অমৃত ওই জামাটা পরতে পরতে বলছে যে হ্যাঁ, আমার বাবা আমাকে মারবে ঠিকই, কিন্তু বাবার হাত থেকে, মানে বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আছে তো। আমার মা আমার বাবার মায়ের হাত থেকে তো বাঁচিয়ে নেবে। হুম। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। হুম, যে ওদের তো বাড়ির সামনাসামনি মুখোমুখি। তো আহ অমৃতর বাবা যখন ওকে মারতে যায়, যে ইসাব দেখেছে যে ও যখন, ওর বাবা যখন ওকে মারতে যায়, তখন ওর মা গিয়ে ঠেকিয়ে নেয়, হ্যাঁ, বা ছাড়িয়ে নিয়ে আসে। বা অমৃত গিয়ে ওর মায়ের পিছনে লুকিয়ে পড়ে, যার ফলে তার বাবা আর মারতে পারে না। মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। মানে বাবা যদি ওকে মারতো আরো বেধড়ক পিটাতো। মানে ভারী হাত, বাবাদের ভারী হাত বলছে কেন, বাবারা অনেক ওই শক্তপোক্ত কাজ করেন। আর এখানে তো ওর বাবা চাষি, চাষিদের তো অনেক শক্তপোক্ত কাজ করতে হয়।
যে হাল চাষতে হয় লাঙল দিয়ে, তারপরে অনেক কাজ করতে হয়, ধান মানে বীজ বপন করা, তারপরে সেটাকে আবার সব ধান হয়ে গেলে সেটাকে আবার ধানগুলো কাটা, এগুলো তো অনেক পরিশ্রমের কাজ। তো এগুলো কাজ করে করে তাদের হাতগুলো কি অনেক শক্তপোক্ত হয়ে থাকে। আর এই শক্ত হাতের মার যদি খেতে হয়, সে মার তো অনেক লাগবে। তো তাই বলছে যে এর ফলে ও যখন ওর বাবার মারের হাত থেকে বাঁচার জন্য তখন ওর মায়ের পিছনে লুকায়, তখন মায়ের হাতে দু চার থাপ্পড় খেতে হয়, কিন্তু সেটা ওর বাবার ওই ভারী হাতের মারের তুলনায় কিছুই নয়। হ্যাঁ, তারপর ঈশাব তবু ইতস্তত করছে। ঈশাব তাও মানে ইতস্তত বোধ করছে যে না, এরকমটা ঠিক হচ্ছে না। ওর বাবা যদি না মারে, ওর মাও তো তাকে ওকে মারবে। হ্যাঁ, এরকম একটা ভাবছে। এমন সময় শিশু সে খুব কাছে কাউকে কাশতে শুনলো। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। যে ঈশাব জামা পরতে পরতে ইতস্তত বোধ করছে, ঠিক সেই সময় খুব কাছে থেকে ওরা যেখানে জামা অদল বদল করছিল, সেখানে খুব কাছে থেকে কারো একটা কাশির আওয়াজ পেল। তারপরে তারা ভাবছে যে কেউ দেখে ফেলবে যে এসেছে, সেও যদি তাদেরকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি জামা অদল বদল করে তারা কি করলো, ঝটপট তারা রাস্তায় বেরিয়ে পড়লো, মানে যে যার বাড়ির দিকে সেটা চলে গেল। এবার ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। অমৃত তো ওর ছেঁড়া জামা পরে বাড়িতে ঢুকেছে, মানে সে ওর বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য তার বন্ধুকে তার ভালো জামাটা দিয়ে দিয়েছে, এবং সে তার বন্ধুর ছেঁড়া জামাটা পরে ঢুকেছে। তখন ওরও তো মনে একটা ভয় কাজ করছে যে ও এত কাণ্ড করে জামাটা নিয়েছে, এবার দেখলে তো আমাকে মারবে। তো ওর বুকটাও ঢিপ ঢিপ করছে, সে ভয়ে ভয়ে ঘরে ঢুকছে। কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। হুম, সেই যেদিনের গল্প লেখক বলছেন সেটা হোলির দিন, তাই না? শুরুতেই বলা আছে গল্পে। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানাহেঁচড়া চলে। যে হোলি মাখার সময় কি হয়, বাচ্চারা তো দুষ্টুমি করে বা ওই অনেক কি বলে রং দিয়ে দেয়, এ ওর রং দেয়, মুখে আবির দেয়, এরকম করার পরে কিন্তু ধস্তাধস্তি হয়। তো তাই বলছি যে আবার দিন মানে ভালো দিন, যে একটা হোলির দিন, সবাই জানে যে হোলির দিনে একটু ধস্তাধস্তি হয়। হ্যাঁ, মানে টানা হেঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকালেন, কিন্তু মাফ করে দিলেন। যে ওর মা যখন দেখছে যে জামাটা ছিঁড়ে গেছে, তখন মানে একটু ভুরু কুঁচকে তার দিকে তাকালো, দেখলো, কিন্তু কিছু বললেন না তাকে। কি করলেন, একটা সুচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। রিফু মানে সেলাই করা, বলতে সেলাই করা, রিফু বলে যে সেলাই করে দিলেন। তারপর এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। যে আহ এই যে ওর মাও ওকে কিছু বললো না, মানে অমৃতার মাও ওকে কিছু বললো না, আর ইসাবকেও ও বকার হাত থেকে রেহাই পেয়ে গেল, সে তো ভালো জামা পরে গেছে অমৃতের। তো ওর বাবাও ওকে আর মারলো না, বকলো না। তো এর মাও ওকে আর মারলো না, বকলো না, যে দুজনের ভয় কেটে গেছে, ওরা নিশ্চিন্তে ঘুরছে। তারা কি করলো, হাত ধরাধরি করে আবার গ্রামের ধারে হোলির সময় কি হয়, সেই আম, যে নাড়া পোড়ানো হয় না, তো সেইটাকে বলছে বুড়ির বাড়ি পোড়ানোর কথা বলছে। হ্যাঁ, তো কি হলো না, সেই সময় বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল তারা। তারপর একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। হ্যাঁ, তারা যখন জামা বদলাচ্ছিল একটা ছেলে দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সেই আহ, সেও দুষ্টু বাচ্চা, যে এরা জামা অদল বদল করেছে সেটা দেখেছে। এবার তারা তো নিশ্চিন্তে ঘুরছে, এবার তাদের ওই আনন্দটা বা তাদের ওই নিশ্চিন্ততাটা কাটানোর জন্য সে বলছে, তোরা জামা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে। এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো। যে মানে কি ঈশাব আর অমৃত ও ভাবছে যে মা এ তো জেনে ফেলেছে, চল এখান থেকে চলে যায়, আরো সবাই জেনে যাবে, এরকম হয়, সেখান থেকে চলে যেতে চাই। কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে মানে এর মধ্যে অন্য ছেলেরাও কি করেছে জেনে চেঁচাতে লাগলো। যে স্যার যে ভয়টা পাচ্ছিল যে এ জানে আবার যদি অন্য কাউকে বা বলে দেয় বা সে দেখে ফেলেছে, কি হবে, চল চলে যায় এখান থেকে। যাওয়ার আগেই সেখানে আরো যে ছেলের দল ছিল,
তারা এই যে বিষয়টা জেনে গেছে, ঘটনাটা জেনে গেছে, গিয়ে চেঁচাতে শুরু করেছে। অদল বদল অদল বদল, অদল বদল অদল বদল করে চেঁচাতে লেগেছে। অমৃত আর ঈশা সরে পড়তে চাইলো, যে ওরা যখন অদল বদল করে চিৎকার করছে, তখন ঈশা আর অমৃত সেখান থেকে চলে যেতে চাইবে। কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। ওরা যে চলে আসছে, সেখানেও ছেলের দল তাদের পিছু পিছু এসে অদল বদল করে চেঁচাতে চেঁচাতে আসছে। হুম। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ি থেকে ছুটে পালাতে লাগলো। তারা তো নিশ্চিন্তে ছিল যে এই জামা, ওর ভালো জামা ও পরে গেছে, ওর ছেঁড়া জামাটা ওর মা সেলাই করে নিজে মানে নিশ্চিন্ত হয়ে গেছিল, ভয় কেটে গেছিল। তারা আনন্দ করে গিয়ে ওই কি বলে নাড়া পোড়ানো বা বুড়ির বাড়ি পোড়ানো, যেটা যাই বলো না কেন, সেটা দেখতে গেছিল, বাজি পোড়ানো দেখতে গেছিল, নিশ্চিন্তে ঘুরছিল। আবার ছেলেদের এই অদল বদল করে চেঁচানো বা তাদের এই জেনে ফেলা, তারা এটাতে ভয় পাচ্ছে যে তাদের বাবারা যদি এটা জানতে পারে তাদেরকে তো তাহলে বকবে, মারবে। সেই ভয়ে সেখান থেকে ছুটে পালাতে যাচ্ছিল। আচ্ছা, এবার এর এখনো গল্পটা বাকি রয়েছে, কিন্তু তো সময় ফুরিয়ে এসেছে। তো গল্পের পরবর্তী অংশটা আমরা পরের দিন পড়ে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কি, ভালো লাগছে তো গল্পটা? তো আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে অদল বদল গল্পের পরবর্তী অংশ নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো। ধন্যবাদ।